হ্যালো এসএসসি 26 ব্যাচ, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে ভালো আছো। অলরেডি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা আজকে শেষ হয়েছে। তোমাদের পরবর্তী পরীক্ষা হচ্ছে পদার্থবিজ্ঞান। তো পদার্থবিজ্ঞান পরীক্ষায় তোমাদের রয়েছে অসংখ্য সংশয় এবং ভয়ভীতি। তোমাদের যদি এই শেষ সময় পরীক্ষার ঠিক 2 দিন আগে বা একদিন আগে তোমরা যদি একটা সুন্দর একটা গুড সাজেশন পাও, এই সাজেশন অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করো, তাহলে তোমরা অত্যন্ত সুন্দর একটি রেজাল্ট করতে পারবা। আই হোপ তোমরা একটা এ প্লাস পেতে পারবা, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত যে এই সুন্দর যে ফলাফল, আমাদের আশানুরূপ যে ফলাফল আমরা এটা পাবো। সো এজন্য পরীক্ষার আগের দিন রাতে তোমাদের অবশ্যই একটা সাজেশনের প্রয়োজন। সো আজকের ক্লাস আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা পদার্থবিজ্ঞান ক্লাসের একটা সুন্দর একটা কম্প্যাক্ট সাজেশন। এই সাজেশন অনুযায়ী তোমরা যদি পড়াশোনা করো, আই হোপ তোমরা 100% এ প্লাস নিশ্চিত। ঠিক আছে, 100% এ প্লাস নিশ্চিত। সো যেহেতু ভাইয়া তোমাদেরকে এতটা আহ, এতটা তোমাদেরকে সিউরিটি দিচ্ছি যে এই যে সাজেশন অনুযায়ী পড়লেই তোমরা এসএসসি তে এ প্লাস পাবা, কেন দিচ্ছি? দেখো, আমি অনেক ঘাটাঘাটি করে দীর্ঘদিন পর্যন্ত তোমাদেরকে নিয়ে ঘাটাঘাটি করছি যে কিভাবে সাজেশন অনুযায়ী পড়ালে তোমার ভালো করতে পারবে। এই দেখো, এই একটা খাতার মধ্যে আমি নোট করছি। এই নোটটা করতেছি আমি প্রায় তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগের দিন থেকে। এবং সব থেকে বেস্ট টপিক গুলা, যেগুলো পরীক্ষায় আসার মতো টপিক, সেগুলো আমি নোট করে এই খাতার মধ্যে লিপিবদ্ধ করেছি। এবং আজকে সেই নোট থেকে তোমাদেরকে ধরে ধরে আমি এখানে একটা একটা করে টপিক বুঝিয়ে দেবো। এবং যেই সব ফর্মুলা রয়েছে, যে সকল ফর্মুলা তোমাদের জন্য খুব প্রয়োজন এবং পরীক্ষায় যে সকল ফর্মুলা থেকে ম্যাথ আসবেই আসবে, সেই সকল ফর্মুলা গুলাকে সামারাই করবো আজকে। ঠিক আছে? সো যেহেতু পরীক্ষার আগের দিন রাত্র তোমাদের এখন ফোন বা ল্যাপটপ নিয়ে বসে বসে এই ভিডিও দেখার কোনো সময় নাই, আমি জানি। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাব একেবারে ভিডিওর মূল পয়েন্টে, যেখান থেকে শুরু করলে তোমাদের ভালো একটা ফলাফল নিশ্চিত করা যেতে পারে। তো তোমাদের পদার্থবিজ্ঞানে এসএসসি 26 ব্যাচ, তোমাদের আছে মোট 7টা অধ্যায়। এই 7টা অধ্যায় থেকে তোমাদের সিকিউ কমপ্লিট করা লাগবে। তো আমরা প্রথমে আসি আমাদের প্রথম অধ্যায়ের প্রথম টপিক, ভৌত রাশি ও পরিমাপ। আসো, প্রথম অধ্যায়। প্রথমে আমাদের প্রথম অধ্যায়, আমরা প্রথম অধ্যায় থেকে ভাইয়া কি কি পড়বো? আমাদের এখান থেকে কোন কোন রিলেভেন্ট পয়েন্ট গুলো আছে, যেই সকল পয়েন্ট গুলো পড়লে আমাদের এই ক্লাস নিশ্চিত হতে পারে। তো প্রথমে এখান থেকে আমরা পড়বো দুইটা স্কেল আছে আমাদের এখানে, দুইটা পরিমাপক যন্ত্র আছে আমাদের বইতে। একটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, তাই না? ভার্নিয়ার স্কেল যে স্লাইড ক্যালিপার্স হচ্ছে একই জিনিস। একটা হচ্ছে স্ক্রু গজ, কি কি? একটা আছে ভার্নিয়ার স্কেল, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর একটা হচ্ছে স্লাইড ক্লিপার্স। সরি, স্লাইড ক্লিপার্স যে ভার্নিয়ার স্কেলে একই কথা। একটা হচ্ছে স্ক্রু গজ, কি? স্ক্রু স্ক্রু গজ। এখন হচ্ছে ভাইয়া এই যে দুটো টপিক আছে, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, একটা স্ক্রু গজ, আমরা কোন জিনিসটার উপরে সব থেকে বেশি ফোকাস করবো? আমি তোমাকে বলবো যে ভার্নিয়ার স্কেল তুমি ভালো করে পড়ো। 3 স্টার ভার্নিয়ার স্কেল। এখন ভাইয়া ভার্নিয়ার স্কেল থেকে কি কি টপিক গুলো আসবে আমি জাস্ট একবার বলে যাই, হ্যাঁ? ভার্নিয়ার স্কেল থেকে কোন কোন টপিক গুলো আমাদের পরীক্ষার জন্য আসবে। দেখো, ভার্নিয়ার স্কেলের জন্য আমাদের যে সকল টপিক গুলো আসবে, সেটা হচ্ছে শতকরা ত্রুটি। কি? লেখো, শতকরা ত্রুটি। কি কি আসতে পারে আমাদের? আসতে পারে শতকরা ত্রুটি। এবার পরীক্ষা আসবে শতকরা ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি কত পার্সেন্ট। ঠিক আছে? এই সকল যে টপিক গুলো আছে, এই সকল টপিক গুলো যে সব ম্যাথ আছে, এইগুলো বারবার প্র্যাকটিস করো। যে আমাদের শতকরা ত্রুটি দিয়ে কি কি ম্যাথ আছে, আপেক্ষিক ত্রুটি দিয়ে কি কি ম্যাথ আছে, এই ম্যাথ গুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে এনাফ। ঠিক আছে? আর কি কি আমাদের টপিক গুলো থাকতে পারে? নির্ভুলতা। আমাদেরকে আরেকটা টপিক আসতে পারে নির্ভুলতা। যে মাপার পরে বলবে যে একটা ঘনবস্তুর ক্ষেত্রফল বা পরিমাপ করো, করার পর এই মাপের মধ্যে নির্ভুলতা কতটুকু আছে, অর্থাৎ এখান থেকে তো মাপতে হবে যে ত্রুটি কত পার্সেন্ট। এটা হচ্ছে নির্ভুলতা। মানে ওভারঅল আপেক্ষিক ত্রুটি বলো, শতকরা ত্রুটি বলো, নির্ভুলতা বলো, এই তিনটা টপিক হচ্ছে একটা টপিক। একটা টপিকই বাবা ঘুরে ফিরে এই একই জিনিস আছে, মানে শতকরা ত্রুটি যে কথা, আপেক্ষিক ত্রুটি একই কথা, আর নির্ভুলতা মানে ওভারঅল কনসেপ্ট একই। ঠিক আছে? এরপর কি আসতে পারে? এটা আসতে পারে ঘনবস্তু বা গোলক। ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করো। তোমাকে একটা ঘনবস্তু দেওয়া থাকবে, আমি একটা ঘনবস্তু আঁকি। এই একটা ঘনবস্তু, লাইক এটা একটা ঘনবস্তু, হ্যাঁ? ভালো মতো হয় নাই, যাই হোক মোটামুটি একটা শেপ হয়েছে। আচ্ছা, আর এখানে আছে একটা গোলক। এখন তো পরীক্ষা এরকম আসবে, গোলকের ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকবে, ঘনবস্তুর বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে। তোমাকে এখান থেকে প্রশ্ন আসবে যে এই যে গোলকটিকে ঘনবস্তুর ভেতর থেকে প্রবেশ করা যাবে কি না। ঠিক আছে? তো তোমার কাজ কি? তুমি এখান থেকে ঘনবস্তুর পরিমাপটা নির্ণয় করবা, গোলকের পরিমাপ নির্ণয় করবা, দেখবা গোলকের ব্যাসার্ধ কতটুকু আছে এবং ঘনবস্তুর ব্যাস কতটুকু, অর্থাৎ ঘনবস্তুর দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু। এইভাবে তুমি মেপে এইখান থেকে, আমি আর ম্যাথ করাতে যাচ্ছি না যেহেতু সাজেশন ক্লাস, আমি জাস্ট তোমাকে সাজেশন দেবো। ঠিক আছে? তো এই টপিক গুলো ম্যাথ তোমরা আগে থেকেই করছো। তো এই টপিকটা সব থেকে বেশি ফোকাস করো যে একটা ঘনবস্তু ভিতর থেকে একটা গোলককে প্রবেশ করানো যাবে কি না। তো ঘ নম্বরের জন্য, ঘ ঘ ঠিক আছে, ঘ নম্বরের জন্য
আমাদের যদি কোনো ম্যাথ আসে তাহলে এই দুটো টপিক থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে, যদি একটা বা দুইটা ঠিক তোমরা এখান থেকে পেতে পারো। ঠিক আছে, সো একটা হতে পারে আমাদের, একটা আসতে পারে শতকরা ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, নির্ভুলতা, এটা আসতে পারে ঘ নম্বরে। নতুবা আমাদের এইটা দেওয়া থাকবে, উদ্দীপকে তোমাকে একটা গোলক বা একটা ঘনবস্তু দেওয়া থাকবে, এই দুটো জিনিস দেওয়া থাকবে, তোমার সেখান থেকে বলবে যে এই গোলকটিকে ঘনবস্তুর ভিতর থেকে প্রবেশ করানো যাবে কি না। তারপরে আসো, তারপর আমাদের সূত্র, ওই যে সূত্র দিয়ে আমরা ম্যাথ করি। গ নম্বরের জন্য, কত নম্বরের জন্য ভাইয়া? গ নম্বরের জন্য আসতে পারে এই যে বিসি ইকুয়াল টু এস বাই এন। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। বিসি ইকুয়াল টু এস বাই এন, এই যে ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে কি, এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে এস, আর এটা হচ্ছে ভার্নিয়ার, কি বলো, এস হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা, ভার্নিয়ারের ভাগ সংখ্যা, আর এস হচ্ছে কি, এস হচ্ছে ক্ষুদ্রতম ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। তো এখানে তোমার ঘ নম্বরের জন্য আসতে পারে যে বিসি নির্ণয় করো। আরেকটা সূত্র যেটা আছে তোমাদের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র, ঠিক আছে, ওইটা আসতে পারে এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু বিসি। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের পাঠ সংখ্যা হচ্ছে এম, ভি হচ্ছে ভার্নিয়ার সমাপতন, আর বিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো গ নম্বরের জন্য তোমার যদি কোনো ম্যাথ আসে তাহলে এই সূত্র থেকে ম্যাথ আসবে। ঠিক আছে, ঘ নম্বরটা ইজি, বাট ঘ নম্বরের জন্য বেশি বেশি ফোকাস করবা শতকরা ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, নির্ভুলতা, আর একটা গোলক ঘনবস্তু থেকে প্রবেশ করানো যাবে কিনা, বা একটা রিং দেওয়া থাকবে, রিং এর ভিতর থেকে একটা বস্তুকে প্রবেশ করানো যাবে কিনা। তোমরা জাস্ট এখান থেকে যদি বলে যে একটা রিং দেওয়া আছে, হ্যাঁ, রিং দিয়ে আছে, রিং এর ভিতর থেকে গোলকটা প্রবেশ করানো যাবে কিনা, একটা গোলক, হ্যাঁ, এই গোলকটিকে প্রবেশ করানো যাবে কিনা। তোমার কাজ হচ্ছে গোলকের ব্যাসার্ধ মাপা, রিং এর ব্যাসার্ধ মাপা। যদি রিং এর ব্যাসার্ধ বেশি হয় গোলকের ব্যাসার্ধ থেকে, তার মানে ওই গোলকটিকে প্রবেশ করানো যাবে। ঠিক আছে, এই ছিল আমাদের প্রথম অধ্যায়। ঠিক আছে, প্রথম অধ্যায় থেকে এই সকল টপিক গুলোর উপর বেশি বেশি ফোকাস করো ভাইয়া, তাইলেই হয়ে গেছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা ম্যাথ সলভ করে চলে আসতে পারবো। ঠিক আছে, এইবার আমাদের দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় একটু আসো। দ্বিতীয় অধ্যায় কি আছে আমাদের? গতি। গতি, বল, কাঠামোগত শক্তি। ভাইয়া গতি, বল, কাঠামোগত শক্তি, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে, বল, কাঠামোগত শক্তি মিক্সচার করে প্রশ্ন আসতে পারে, আবার গতি, বল মিক্সচার করে প্রশ্ন আসতে পারে। কিন্তু সিওরিটি এতটুকু দিলাম যে গতি, বল, কাঠামোগত শক্তি থেকে প্রশ্ন আসবে। কি কি প্রশ্ন আসবে? আসো গতিতে একটু আমরা ঢুকি। সো আমি একটু দেখি আমাদের সাজেশন একটু দেখি। গতি, গতির প্রথমে ভাইয়া আছে গ্রাফ। ঠিক আছে, খেয়াল করো, গতির প্রথমে হচ্ছে আমাদের গ্রাফ। কি? গ্রাফ, 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 গ্রাফ। গ্রাফটা কেন ইম্পর্টেন্ট? এখান থেকে এরকম আসতে পারে। ঠিক আছে, বল বনাম সময় রেখাচিত্র দেওয়া থাকবে, বা ত্বরণ বনাম সময় রেখাচিত্র দেওয়া থাকবে। তোমার এখান থেকে এরকম আসবে, এরকম আসবে, এরকম আসতে পারে। ভাই এটার মানে কি? দেখো, সময়ের সাথে সাথে যদি বস্তুর বেগ বৃদ্ধি পায়, এখানে হচ্ছে বি, বেগ বনাম সময় রেখাচিত্র আসতে পারে। তো সময়ের সাথে সাথে তুমি এখান থেকে কিন্তু সংজ্ঞা লিখতে পারো। এটা যদি গ্রাফ মনে রাখতে পারো তাহলে সংজ্ঞা তোমার কাছে ইজি ব্যাপার। ঠিক আছে, আর অনেক সময় দেখা যায় সূত্র যদি মুখস্থ থাকে, সূত্র মুখস্থ থাকলে শর্ট প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন অলরেডি সুন্দর করে অ্যান্সার করে আসতে যায়, টুরি মেরে অ্যান্সার করা যায়। ঠিক আছে, তো এখানে খেয়াল করো, সময় বনাম বেগের রেখাচিত্র। তো এখানে কেমনটা হবে? দেখো, সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে। তো সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধি হারকে বলা হয় ত্বরণ। আর এরপর দেখো, সময়ের সাথে সাথে বস্তুর বেগ একই আছে, সেম। আর এটা হচ্ছে কি? সমবেগ। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে মন্দন। সময়ের সাথে সাথে যদি বস্তুর বেগ হ্রাস পায় তাহলে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় মন্দন। ঠিক আছে, তো সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় মন্দন। তো এখান থেকে তোমার গ্রাফ থেকে এবার প্রশ্ন আসবে যে প্রথম এত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এত সেকেন্ডে এত অতিক্রান্ত দূরত্ব কত। এখান থেকে একটা প্রশ্ন মনে রাখবা যে তম সেকেন্ড আসে নবমতম সেকেন্ডে। ভাই তম সেকেন্ড মানে জিনিসটা বুঝো, তোমার 8 সেকেন্ড অতিক্রান্ত, যদি বলো নবমতম সেকেন্ডে দূরত্ব, তুমি 8 সেকেন্ডে বাইর করবা। আমি ইংরেজিতে লিখি, হ্যাঁ, এই কাহিনী একটু গাঢ়, এই জন্য মাইখা যায় পুরা। দেখো, তুমি নির্ণয় করবা 8 সেকেন্ডে, 8 সেকেন্ডে নির্ণয় করবা, তারপর 9 সেকেন্ড নির্ণয় করবা গতি। ঠিক আছে, তারপরে তুমি বাইর করবা যে নবতম সেকেন্ডে গতি। ঠিক আছে, তো তম সেকেন্ডে গতি বের করা তোমার কাছে কোনো ব্যাপার না, জাস্ট তুমি যেই সেকেন্ডে বলবে ওইটা বের করবা, আর ওই যে আগের সেকেন্ডে গতি বের করতে তম সেকেন্ডে বের হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এই যদি তম সেকেন্ড যদি খেয়াল না করো, তুমি যদি লিখে আসো 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, নবমতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আর 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের ভিতরে অনেক অনেক পার্থক্য আছে। ঠিক আছে, এইগুলো একটা টাইপ গরম বরের জন্য। হ্যাঁ, এই হচ্ছে গরমের জন্য একটা টাইপ গেল গ্রাফ। খেয়াল করো, গ্রাফের কি আছে আমাদের? আছে ফুটবল। হ্যাঁ, ফুটবল, একটা গোলরক্ষক ফুটবল ধরতে পারবে কিনা, ফুটবল টপিক দাও, ফুটবল, যে একটা গোল রক্ষক একটা ফুটবলকে ধরতে পারবে কিনা, একটা ফুটবল ধরতে পারবে কিনা। ধরো একজন একজন প্লেয়ার একটা বলকে কিক করলো, কিক করার পর এখন ওই যে গোলকিপার বলটি ধরতে পারবে কিনা। তো বলটি মারছে, প্রথমে এত বেগে মারছে, আদি বেগ দেওয়া থাকবে, শেষ বেগ হবে 0, কারণ বলটা ধরে ফেলছে। ঠিক আছে, বলটা থামাই দিয়েছে, তাহলে শেষ বেগ 0। তো এখানে একটা প্রশ্ন আসবে যে ভি স্কয়ার ইকুয়াল টু ডি স্কয়ার প্লাস 2as, এই সূত্র দিয়ে প্রশ্ন আসতে পারে, বা এফ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ঠিক আছে, বা এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, এই সব সূত্র দিয়ে প্রশ্ন আসবে। সুতরাং গতি দ্বারা যদি ফুটবলের ম্যাথ আসে তাহলে আমরা যেন করতে পারি। এরপরে আমাদের পরবর্তী টাইপ কি আসতে পারে একটা তোমার দিয়ে দেবে যে, ধরো তোমার নাম দিয়ে দিলো, ধরো সাদিয়া বা মিম। মিম বাসা থেকে বের হলো, বের হয়ে স্কুলে গেল। তো প্রথমে তিনি এতটুকু এত বেগে গেছে,
তারপর গেছে সমবেগে, তারপর গেছে দ্রুতিতে, গতিতে গেছে। তো এই সমস্ত কথা দিয়ে একটা ম্যাথ থাকবে। হুম। তো এভাবে আসতে পারে যে মিম স্কুলে গেল, প্রথম গেল সে ত্বরণে, তারপর গেল সমবেগে, তারপর গেল ইতে। তো এইভাবে যদি লেখা থাকে, একটা মানে একটা গল্প দিতে দেয় তোমাকে, মিমের গল্প বা সাদিয়ার গল্প, তো এখান থেকে তোমরা যেন সুন্দর করে করতে পারো। হ্যাঁ, এরপর যেটা কি আছে, আছে ক্রিকেট বল। হ্যাঁ, একটু খেয়াল করো, ক্রিকেট বল, এবার হচ্ছে ক্রিকেট বল, ফুটবল পাইলে হচ্ছে ক্রিকেট বল। ক্রিকেট বলকে উপরে সরে হলো ভাই, যখন উপরে মারবে একটু খেয়াল করো। হ্যাঁ, একটা জিনিস মাথার মধ্যে ঢুকাই নাও, যদি উপরে মারে উপরে, তাহলে ভাই নিচে অভিকর্ষ ত্বরণ, গ্রাভিটি কাজ করে কোথায়? গ্রাভিটি, গ্রাভিটি কাজ করে নিচে, জি কাজ করে নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ, তাই না? গ্রাভিটি কাজ করে নিচে, কিন্তু আমি ক্রিকেট বলকে উপরে মারলাম, ধর এই পেনটাকে এই উপরে মারলাম, পেনটাকে কোথায় মারলাম? পেনটাকে এই উপরে মারলাম, পেনটাকে উপরে মারলাম, তার মানে আমি গ্রাভিটির বিরুদ্ধে কাজ করলাম। ভাইয়া তুমি যদি গ্রাভিটির বিরুদ্ধে কাজ করো, তাহলেই তাহলেই এখানে হবে কি? মাইনাস, মানে ভি স্কোয়ার ইউ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2vh। ঠিক আছে, মানে গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করবে মানে মাইনাস। এখন বলটা যে নিচের দিকে আসবে, কিসের জন্য আসবে? তরণের কারণে আসবে, ঐকৃষ্ট ত্বরণের পক্ষে কাজ করছে। তো যখন ঐকৃষ্ট ত্বরণের পক্ষে কাজ করবে, তখন হবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2vh। জাস্ট এই কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে রাখো, তাইলে এই ক্রিকেট বল নিয়ে তোমার কোনো ঝামেলা হবে না। তোমার প্রশ্ন আসবে এরকম যে মুকুল বা মিম বা সাদিয়া সে বলটাকে ধরতে পারবে কি না, ঠিক আছে, বা বল্টু সাহেব সে বলটা ধরতে পারবে কিনা, এর প্রশ্ন আসবে। তো তোমার এখানে কাজ কি? তুমি এখানে দুটো জিনিস বের করবা। একটা বস্তু উপর থেকে পড়তেছে, এই পড়ার যে সময় এবং ওই যে যার কথাই বলো না কেন, সাদিয়া বলটা দিয়ে ধরবে। হ্যাঁ, তো সাদিয়ার ওই বল পর্যন্ত, মানে বল যেখানে পড়বে ওই পর্যন্ত দৌড়ে যাইতে ওর সময় কতটুকু লাগবে, এই সময়টা নির্ণয় করবা। যদি দেখো যে সাদিয়ার সময় বেশি, তার মানে সে আগে বসে পৌঁছে যাবে, তারপরে বলটা পড়বে, তারপর বলটা ধরবে। কিন্তু বলের যদি সময় যদি বেশি হয়ে যায়, তাহলে বল যদি আগে পড়ে যায়, হ্যাঁ, বলের সময় যদি কম হয়, তাহলে সে আগে পড়ে যাবে, আগে পড়ে গেলে তাহলে তার হলো না। বুঝছো? তার মানে অবশ্যই সাদিয়ার সময় বেশি হওয়া লাগবে। যদি সে আগে, যদি সময় কম হয়, তার মানে তার যেতে সময় লাগবে কম। সাদিয়ার সময় যদি কম হয়, সে আগে পৌঁছে দেবে, আর আগে পৌঁছে গেলে সে বল করতে পারবে ইজিলি। কনসেপ্ট ক্লিয়ার? বুঝছো? যদি আগে যাইতে পারে তাহলে বল ধরতে পারবে, আর যদি বল পড়ার পর যাই পৌঁছাতে, বল ধরতে পারবে না, শেষ। হ্যাঁ, এই আবার কেউ বললো না যে সাদিয়া তো কেউ ধরতে পারে না, তাহলে কেমনে হবে, এসব বললো না। হ্যাঁ, তারপর টপিক, গাড়ি ব্রেক করলো। হ্যাঁ, আসো, গাড়ি কেমন থাকবে জানো? গাড়ির অঙ্কটা কেমন থাকবে? গাড়ির অঙ্কটা এরকম থাকবে যে একজন ড্রাইভার গাড়ি ড্রাইভ করতেছে, লাইক এটা একটা গাড়ি। হ্যাঁ, এটা গাড়ি। হ্যাঁ, এই হচ্ছে গাড়ি। আর এইখানে ধরো একটা, এখানে ধরো তোমার বান্ধবীদের নাচতেছে এখানে বসে। হ্যাঁ, এই এই এখানে বসে ড্যান্স করতেছে, সুন্দর করে ড্যান্স করছে। হ্যাঁ, এখন একটা গাড়ি চলে আসতেছে। এখন গাড়ি কি করছে? ওই যে তোমার বন্ধু মিমের ড্যান্স দেখে সে ব্রেক করছো গাড়ি, ঠিক আছে, মিমের ড্যান্স দেখে গাড়ি ব্রেক করছো। এখন তোমার প্রশ্নটা এরকম আসবে যে মিমকে দেখে গাড়িটা ব্রেক করলো, মিমের গায়ে গাড়িটা লাগবে কিনা, ঠিক আছে, মানে ব্রেক করার পর গাড়িটা মন্দনে কতটুকু দ্রুত অতিক্রম করবে, ঠিক আছে। তো এখান থেকে দ্রুততা পরিমাপ করবা। তো এই টাইপের ম্যাথ কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো এই টাইপের একটু বেশি ফোকাস করবা। তার আসতে পারে শিক্ষা সফর দুটি বাস বা মোটরসাইকেল, দুটি রেসিং মোটরসাইকেল, দুটি মোটরসাইকেল একসাথে চলতেছে, তো একটা চলবে সমবেগে, একটা চলবে ত্বরণে, একটা চলবে গতিতে চলবে। তো বলবে রেসে কে গিয়ে আগে পৌঁছাবে, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথ গুলো ভালো করে একটু ফোকাস করবা, যে রেসিং দুটি কার, আমি লিখে দিই রেসিং কার, রেসিং কার বা বাইক, ঠিক আছে। অথবা শিক্ষা সফরে দুটি বাস, একটা ছেলেদের বাস, একটা মেয়েদের বাস। হ্যাঁ, তো ছেলেদের বাসটা আগে পৌঁছাবে না মেয়েদের বাসটা আগে পৌঁছাবে, এই সমস্ত কথাবার্তা। তার আসতে পারে ভাইয়া যে ভূমি ছাড়া বস্তুটা কোথায় মিলিত হবে। আচ্ছা, এইটা একটু দেখো, এইটা একটু তোমাদের ভুল করো এটা তোমরা। হ্যাঁ, এইটা ভুল করো না, এটা একটু খেয়াল করো। এটা হচ্ছে, এই দেখো, এই তো তোমার উত্তর দেয়া আছে, ধরো ধরো দেয়া আছে 1200 মিটার। হ্যাঁ, ফাইন, 1200 মিটার উচ্চতা দেয়া আছে। এখন তোমাকে বলবে যে একটা বস্তু, ধরো একটা বস্তু, ক্রিকেট বল তুমি এখানে নিচে ফেলাবা, আর এখান থেকে তুমি নিচ থেকে একটা বলকে উপরে ছড়বা। অর্থাৎ ভূমি ছাড়া এই বস্তুটা কোথায় মিলিত হবে। দেখো কোশ্চেনটাকে বুঝো, যে ভূমি ছাড়া বস্তুটা কোথায় মিলিত হবে, এই টেটটা একটু খেয়াল করো। তো তুমি এখানে ধরে নেবা যে ভূমি হতে ধরি এক্স উচ্চতায় বস্তু দুটি মিলিত হবে এক্স, তাহলে এই যে এর দূরত্ব কত হবে? এইটুকু দূরত্ব হবে 1200 - এক্স, তাই না? 1200 - এক্স, তাই না? তো এখান থেকে তুমি একটা কেমনে করবা, যখন বস্তুটা এখানে খেয়াল করো, তখন বস্তুটা তুমি নিচ থেকে উপরে মারবা, এই বস্তুটা যখন উপরে মারবা, ধরো এটা হচ্ছে 1, এটা ধরো 2, তো প্রথম বস্তু তুমি যখন উপরে মারবা, তখন দেখো অভিকর্ষ বিরুদ্ধে কাজ করবে, তাহলে এখানে সূত্র দেবে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কয়ার।
আর ওই বস্তুকে দেবা s2 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। জাস্ট এটুকু মাথায় রাখো। এখান থেকে তুমি প্রথমে বের করবার সময় বের করবা, কি বের করবা, প্রথমে বের করবার সময় টি, তারপর টি এর মানটা তুমি তুমি প্রথম এই দুইটা সমীকরণ বের হবে, ঠিক আছে? সমীকরণ যদি তুমি যোগ করবা, যোগ করলে পাবা কার মান, পাবা টি এর মান পাবা, ঠিক আছে? এই টি এর মানটাকে তুমি যে কোনো একটা সমীকরণ বা দুই নম্বর সমীকরণ বসাও, মনে হয় দুই নম্বর সমীকরণ বসাতে হবে, হ্যাঁ। দুই নম্বর সমীকরণে তুমি টি এর মানটা বসাবা, তুমি এক্স এর মান বেরিয়ে যাবে। তার মানে অলরেডি তুমি পেয়ে যাবে ম্যাথের আনসার যে ভূমিতে কত মিটার উচ্চতায় বস্তুটি মিলিত হবে। সহজ টাইপ, কিন্তু একবার সহজ বুঝাচ্ছি, হ্যাঁ। এইভাবে এই ম্যাথগুলো করবা, এগুলো কিন্তু আসবে। সো এই 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 যে আমি এই যে কটা টাইপ বললাম, এই কটা টাইপ যদি করতে পারো তাহলে আমাদের গতিও শেষ, হ্যাঁ। গতি থেকে এর বাইরে কোনো ম্যাথ আসবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ এর বাইরে কোনো ম্যাথ আসবে না। এরপরে এরপরে হচ্ছে আমাদের বল। আসো তৃতীয় অধ্যায় বল। তৃতীয় অধ্যায় বল। বলে কি কি অনেক কথা আছে, ঠিক আছে ভাইয়া? বল কিন্তু তোমরা একটু কঠিন করে ফেলো, ঠিক আছে? বল কিন্তু তোমরা কঠিন করে ফেলো, বলটাকে কঠিন করা যাবে না। আসো বলের টাইপগুলো একটু বিশ্লেষণ করি, যে বলে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে। প্রশ্ন হচ্ছে লেখচিত্র থেকে বলের প্রকৃতি, এটা একটু খেয়াল করো। লেখচিত্র থেকে বলের প্রকৃতি, হ্যাঁ। লেখচিত্র, লেখচিত্র হতে বলের প্রকৃতি, এইটা একটু বেশি ফোকাস করিও। ভাই একটা লেখচিত্র দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে, এইরকম বিল্ডিং দেওয়া থাকবে, এই থাক, এরকম না, খেয়াল করো, উল্টো না দেখাই তোমাদেরকে। এরকম দেওয়া থাকবে ভাইয়া, এরকম ধরো দেয়া আছে, এরকম দেয়া আছে। এইখান থেকে তুমি বলের প্রকৃতি নির্ণয় করো, মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তুমি বলের প্রকৃতি নির্ণয় করবা। পরে ওখানে সময় দেওয়া থাকবে, এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে, মানে তিনটে পয়েন্টে, এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট একটা পয়েন্ট, তিনটে পয়েন্টে আমরা বলের প্রকৃতি নির্ণয় করবো। তারপর বলবো যে বলের প্রকৃতি কেমন, যেখানে কেমন বল হয়েছে, বলের সান্দ্রতা কেমন, এইটা জাস্ট একটু বলে দেবো। তাহলে আমার বলের প্রকৃতি এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসে, আমরা যেন পারি। তারপরে হচ্ছে আমাদের কি, ঘর্ষণবিহীন ও ঘর্ষণযুক্ত মেরুতে ত্বরণ, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো। ঘর্ষণবিহীন, ঘর্ষণবিহীন, এটা কিন্তু আমাদের গতির কনসেপ্ট, কিন্তু আমাদের বলের মধ্যে মিশিয়ে দেয়, হ্যাঁ। ঘর্ষণবিহীন আর ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ। তো আমি কেন এখানে এই টপিকটা কেন আমি এইখানে আসলাম, গতিটা কেন নিয়ে আসলাম ভাই? গতিটা তুমি যদি ব্যাখ্যা করতে যাও, গতিটা যদি ব্যাখ্যা করতে চাও এইটা, তাহলে দেখবা এখানে তোমার একটু ঝামেলার সৃষ্টি হবে। তো আমি এই টপিকটা টাইমটা নিয়ে আসছি বলের মধ্যে, কেন? কারণ বলে যদি আমরা এই টপিকটা করি তাহলে এটা ইজি হয়ে যায় বলের মধ্যে, হ্যাঁ। কারণ বল দ্বারা যদি ব্যাখ্যা করি আমরা ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণ আর ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ, তাহলে এটা আমাদের কাছে পানি পানি হয়ে যাবে। তারপর একটু আসো আমাদের মিলিত বেগ। ভাইয়া এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মিলিত বেগ। মিলিত বেগ আসবে পরীক্ষায়, যাও। মিলিত বেগ, মিলিত বেগ আসার সম্ভাবনা দিলাম 99%। যে কোনো বোর্ডে ভাই আসবেই আসবে মিলিত বেগ, যাও বললাম। মিলিত বেগ যে কোনো বোর্ডে আসবে আসবে আসবে। মিলিত বেগের সূত্র আমি লিখে দিই, ঠিক আছে? m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m ইজ ইকুয়াল টু v m1 প্লাস m2, ঠিক আছে? এই টপিকটা বেশি ফোকাস করো। মিলিত বেগ, মিলিত বেগ দিয়ে প্রশ্ন আসবে ভাই, আসবে। দুটি বস্তু মিলিত সংঘর্ষে বা মিলিত হলে মিলিত বেগে তারা চলতেছে, তো মিলিত বেগ নির্ণয় করো। দুটি গাড়ি সংঘর্ষ হলো, সংঘর্ষের পর মিলিত বেগ নির্ণয় করো। মানে মিলিত বেগ কনসেপ্ট থেকে প্রশ্ন আসবেই আসবে। এই টপিকে বেশি বেশি ফোকাস করো। এবার সব ভরবেগ আর গতিশক্তি সংরক্ষিত। ভরবেগ, হ্যাঁ, ভরবেগ বের করবা আর গতিশক্তি সূত্র কিন্তু একই, ঠিক আছে? টি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, আর টি ওয়ান ওই যে হাফ এম ভি স্কয়ার, ওই সূত্র ভালো করে করবা। তো ভরবেগ গতিশক্তি সংরক্ষিত হবে কি না, ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এই যে প্রশ্ন থাকবেই থাকবে। ঘ নম্বরের জন্য, কত নম্বরের জন্য? ঘ নম্বরের জন্য ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি থেকে প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে? যেকোনো বোর্ডে না যেকোনো বোর্ডে আসবে। এই টপিকের উপর বেশি বেশি ফোকাস করো। এরপর আসো বেগ বনাম সময় লেখচিত্র। বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো, ঠিক আছে? বেগ বনাম সময়, এটা কিন্তু উদ্দীপকে থাকবে না, অঙ্কন করতে হবে। তুমি বেগ এবং সময় রেখাচিত্র অঙ্কন করবা, মানে তুমি প্রত্যেকটা পয়েন্ট, মানে একটা বড় একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, অমুক একজন বস্তু, সে অমুক থেকে অমুক করলো, অমুক থেকে অমুক বেগে গেল, সেখান থেকে এত বেগে গেল, সেখান থেকে পড়ে গেল, ঠাস করে আতার খাইছে, মোল্লা খাইছে, সব খাইছে। এখন তোমাকে বলবে তার প্রত্যেকটি পয়েন্টে 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 তুমি বেগ নির্ণয় করো। সেই বেগ নির্ণয় করার পরে তুমি নির্ণয় করো এদের যে কি মিলিত বেগ বনাম সময় রেখাচিত্র অঙ্কন করো। তো তোমার কাছে ফার্স্টলি তুমি ধরে ধরে, এই পথে বস্তুর গতি, অমুক থেকে অমুক গতি, বা স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে স্কুলে গতি নির্ণয় করবা। প্রত্যেকটা জায়গায় পয়েন্টে 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 বেগ নির্ণয় করবা। বেগ নির্ণয় করার পরে তুমি সুন্দর করে একটা গ্রাফ নিয়ে ভিতরে অঙ্কন করে দেবা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, যদি পরীক্ষা আসে আমরা কি খাতায় কি আমরা এঁকে দেবো?
যেরকম আপনারা যখন আমাদের যখন পড়ান প্রাইভেট ব্যাচে, তখন তোমাদের খাতার মধ্যে আঁকে এভাবে আঁকবো না। তুমি একটা গ্রাফ কাগজ নিবা, গ্রাফ কাগজ নিয়ে স্যারদের কাছে করে অসংখ্য গ্রাফ কাগজ থাকবে তোমাদের জন্য, তোমাদের গ্রাফ নিবা, গ্রাফ নিয়ে সুন্দর করে এঁকে দেবা। ঠিক আছে, তোমাদের সংঘর্ষিত নীতি পাইলাম। সংঘর্ষের পর কত সময় পর থেমে যাবে? আচ্ছা এই একটু দেখো, সংঘর্ষের কত সময় পর থেমে যাবে? সংঘর্ষের কত সময় পর থেমে যাবে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। শোনো ভাই, তোমাদেরকে পড়ার মাঝে একটু সাধারণ মাঝে একটু কথা বলি, সেটা হচ্ছে কি, আমি যখন তোমাদের মতো 19 ছিলাম, আমার সব থেকে ভয়ের সাবজেক্ট ছিল ফিজিক্স, আর সব থেকে পানি পানি ভালোবাসার সাবজেক্ট ছিল কেমিস্ট্রি। ঠিক আছে, তো ফিজিক্সটা যেহেতু আমার ভয় ছিল, সুতরাং এই ফিজিক্স নিয়ে আমি এতটা অ্যানালাইসিস করছি তোমাদের জন্য জাস্ট, যে কোথায় ভয় আছে ভাইয়া, কোন জায়গায় সমস্যা, এই সমস্যাটা উদ্ঘাটন করছি যাতে করে এই সাজেশনের বাইরে যাতে কিচ্ছু না আসে। মানে এমন একটা সাজেশন দিতে চাচ্ছি তোমাদেরকে, যেটা পড়ার পরে তোমাদের আর কোনো ভয়ভীতি না থাকে। ঠিক আছে, সো আর কথা না বলি, এবার আসো সংঘর্ষ। বলছে আর কি আসতে পারে, সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি? আচ্ছা, সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি এটা একটু খেয়াল করবা, যে সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি, কোনটির ভরবেগ বেশি। ক্যামেরা ঠিক আছে? হ্যাঁ, বলা কি সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি, এই টপিকের উপর একটু বেশি ফোকাস করবা। আর সংঘর্ষশীলতার নীতি তো আমি আগেই বলছি, সংঘর্ষশীলতার নীতি কোনটি মেনে চলবে কি না এটা ভালো করে পড়বা। অর্থাৎ সংঘর্ষের আগের ভরবেগ এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান, এটা এটা একটু ভালো করে পড়বা। আর পি স্কয়ার ইকুয়াল টু 2m, এটা ভালো করে একটু পড়বা। হ্যাঁ, গতিশক্তি সূত্র একটু ভালো করে পড়বা, যে গতিশক্তি ভরবেগের মধ্যে সম্পর্ক কি আছে এটা একটু ভালো করে দেখো, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপর আসো আমাদের কাজ ক্ষমতা শক্তি চতুর্থ অধ্যায়, কাজ ক্ষমতা শক্তি। ঠিক আছে, এখান থেকে ভাইয়া পড়তে হচ্ছে মোটর। মোটর ভাইয়া, মোটর থেকে প্রশ্ন থাকবেই থাকবে, যে কোনো যে কোনো বোর্ডে মোটর থেকে প্রশ্ন থাকবেই। যেটা মোটর থেকে একটা কুয়োর পানি তুলতে হবে, তো সম্পূর্ণ কুয়ো খালি করো বা কুয়ার এক তৃতীয়াংশ খালি করো। আমি কিন্তু টাইপগুলো বলতেছি তোমাদেরকে, বোর্ডে না রাখলেও ঠিক আছে, যে একটা কুয়ার সম্পূর্ণ কুয়োটিকে খালি করো, অথবা কুয়ার এক তৃতীয়াংশ পানি খালি করো। এইভাবে প্রশ্ন কিন্তু আসবে, অথবা 4/1 পানি খালি করো। ঠিক আছে, তারপর আসতে পারে সিঁড়ি থেকে উপরে ওঠা। ঠিক আছে, সিঁড়ি বেয়ে উপরে ওঠা, সিঁড়ি বেয়ে থাকবে, তোমার সিঁড়ি থাকবে এরকম, সিঁড়ি বেয়ে উপরে ওঠা। ঠিক আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে কতটুকু শক্তি লাগবে, কত শক্তি ব্যয় হবে। ঠিক আছে, এই টপিক গুলো ভালো করে পড়ো। তারপর কি থাকতে পারে, তা থাকতে পারে কর্মদক্ষতা নির্ণয়। গ নম্বরের জন্য কর্মদক্ষতা, কর্মদক্ষতাকে আমরা ইটে দিয়ে প্রকাশ করি, ইটে ইকুয়াল টু প্রদত্ত ক্ষমতা ডিভাইডেড বাই কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। লেখো, কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা। হ্যাঁ, কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা। সুতরাং ইটা দ্বারা প্রশ্ন কিন্তু থাকবে ভাইয়া, ইটা দ্বারা প্রশ্ন থাকবে গ নম্বরের জন্য, যে কার্যকর ক্ষমতা নির্ণয় করো, প্রদত্ত ক্ষমতা নির্ণয় করো। এবার থাকতে পারে কি, পাম্প দ্বারা কত সময় খালি করা যাবে, মানে এই যেটা বললাম যে মোটর বা পাম্প, একটা পাম্প থেকে কত সময় কতটুকু কুয়ার গভীরতা এত দেওয়া আছে, সবকিছু দেওয়া থাকবে, কতটুকু সময়ের মধ্যে পানিটুকু সম্পূর্ণ খালি করা যাবে। এরপরে এখান থেকে থাকতে পারে বিভব শক্তি উচ্চতা লেখচিত্র, বিভব শক্তি এবং উচ্চতা লেখচিত্র। এটা কিন্তু খুব রেয়ার প্রশ্ন, আসতে পারে এবারে আসার মতো একটা প্রশ্ন, যে আমাদের বিভব শক্তি বনাম উচ্চতা। এটা দেখে এটা কিন্তু বিগত সালে বোর্ডগুলো আসে না। ঠিক আছে, তো এইবারে কিন্তু বোর্ডে এগুলো এটা কিন্তু আসার চান্স আছে 100%। ঠিক আছে, যে আমাদের বিভব শক্তি বনাম উচ্চতা লেখচিত্র একটু ভালো করে দেখে দেওয়া। এবার কি আমাদের বিভব শক্তি সমান হবে কিনা, আচ্ছা এটা একটু খেয়াল করো, যে ভূমি হতে কত উচ্চতায়, ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি অতিচ্ছ সমান হবে। ভূমি হতে, ভূমি হতে কত উচ্চতায়, কত উচ্চতায় বিভব শক্তি, বিভব শক্তি গতিশক্তির সমান হবে, গতিশক্তির সমান হবে, অথবা গতিশক্তির এক তৃতীয়াংশ হবে, অথবা এক চতুর্থাংশ হবে। এইটা একটা ভালো করে একটু পড়বা, যে ভূমি হতে কত উচ্চতায়, ধরো এখানে একটা বস্তু দেওয়া আছে, এখানে একটা বস্তু দেওয়া আছে, ওই যে আগের টাইপটা। তো ভূমি হতে কত উচ্চতায়, ধরো এক্স উচ্চতায় হবে, সো এটা নির্ণয় করবা একটু। ঠিক আছে, ভি ইকুয়াল টু এম জি এক্স প্লাস এক্স, এক্স মাইনাস এক্স, আর হচ্ছে ডি ইকুয়াল টু এম জি এক্স, ডি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ওই যে সূত্রটাতে আছে, এই সূত্র দ্বারা সুন্দর করে এটা সলভ করবা। তো কাপকর্ম শক্তি থেকে এর বাইরে আশা করি আর কিছু আসবে না ইনশাআল্লাহ। তো এই সকল টপিক গুলো হচ্ছে বেশি ফোকাস করো, বিশেষ করে ভাইয়া পাম্প, পাম্প পাম্প, যে একটা কুয়ায় কতটুকু খালি করতে পারবে, কুয়ার ম্যাথ গুলো ভালো করে একটু করবা। এরপর আমাদের সবথেকে সহজ টাইপ তরঙ্গ, তরঙ্গ শব্দ, শব্দ তরঙ্গ দিয়ে দেখো একটু ভালো করে খেয়াল করো, শব্দ তরঙ্গ। ঠিক আছে, যে শব্দ তরঙ্গ একটু ভালো করে খেয়াল করো, শব্দ তরঙ্গ।
শব্দ তরঙ্গ, হ্যাঁ, শব্দ ও তরঙ্গ, শব্দ তরঙ্গ, হ্যাঁ। এখানে কি কি আসতে পারে ভাইয়া? দেয়াল থেকে প্রতিদিন শুনতে পাবে কিনা, এই একটা দেয়াল দেয়া আছে, হ্যাঁ, এই দেয়াল, আর এখানে একটা এখানে দেয়াল ধরো তুমি নাচতেছো, এখান থেকে নাচতে নাচতে ধরো শুনবা যে প্রতিদিন শোনা যাবে কিনা। তো এখানে সূত্রটা কি? সূত্র হচ্ছে কিন্তু ভাইয়া টোয়াইস ডি ইকুয়াল টু ভিটি। এখন তোমার প্রশ্ন করো যে ভাইয়া আমরা যখন টেস্টে পড়া গাইডে ম্যাথ দেখি তখন দেয়া থাকে এস ইকুয়াল টু ভিটি, কোনো জায়গায় দেয়া থাকে ডি ইকুয়াল টু ভিটি, কোনো জায়গায় দেয়া থাকে টোয়াইস ডি ইকুয়াল টু ভিটি। আমরা কখন বলবো যে কখন হবে টু আর কখন টু হবে না? খেয়াল করো, যখন তুমি শুনবা প্রতিধ্বনি অর্থাৎ শব্দ যাইয়া আবার ফিরে আসবে, যাইয়া ফিরে আসবে, তখন হবে টুয়াইস ডি। আর যদি শুধু যদি শব্দ যায় তাহলে হবে ডি ইকুয়াল টু ভিটি। এই জিনিসটা মাথায় খেয়াল রাখবা যে শুধু শব্দ যদি যায় তাহলে হচ্ছে ডি ইকুয়াল টু ভিটি, আর যদি যাই এবার ফিরে আসে তাহলে হবে টুয়াইস ডি ইকুয়াল টু ভিটি। ওকে, এরপরে হচ্ছে কি আমাদের যে শ্রবণানুভূতির স্থায়িত্বকাল কত? 0.1 সেকেন্ড। শ্রবানুভূতির স্থায়িত্বকাল কত? 0.1 সেকেন্ড। এই জিনিসটা খেয়াল রাখবা। এখান থেকে আমরা যাতে করে প্রতিধ্বনির ম্যাথ গুলো আসলে আমরা যাতে সুন্দর করে করতে পারি। এরপর আছে পাইপ, ঠিক আছে, যে দুষ্টামি করে একটা পাইপ দেওয়া আছে, এই পাইপের এক টনে কিন্তু দিয়া শব্দ করছো, আরেক প্রান্ত থেকে শোনা যাবে কিনা। পাইপের ম্যাথ গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পাইপ, ঠিক আছে, পাইপের এক প্রান্তে শব্দ করবো, আরেক প্রান্ত থেকে শোনা যাবে কিনা। তারপর হচ্ছে পাহাড়, হ্যাঁ, পাহাড় দেওয়া থাকবে। সব ঘুরে ফিরে কনসেপ্ট কিন্তু একই, যে পাহাড়ের তুমি শব্দরা এখানে শব্দ করবা, এখানে তুমি দেওয়া আছে, এখানে তুমি এই নাচতেছো, নাচতে নাচতে একটা সাউন্ড করছো, এখন পাহাড়ে দিয়ে ওই শব্দটা শোনা যাবে কি না, ঠিক আছে, পাহাড়ে। এবার তোমার দিয়ে কি, আচ্ছা বাতাসে এই যে দেওয়া থাকবে, এই একটু খেয়াল করো। যদি তুমি দেখো যে ম্যাথের বইয়ে তোমার দেওয়া আছে বাতাসের বেগ দেওয়া আছে ধর 330, বা বায়ুর তাপমাত্রা দেওয়া আছে, বায়ুর তাপমাত্রা তোমার দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি দেখো কোনো ম্যাথে তোমার দেওয়া আছে বায়ুর তাপমাত্রা বা বাতাস শব্দের বেগ, তাহলে অবশ্যই তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে ভিটুটা বের করে নেবা। ভিটু কিন্তু বের করে নিতে হবে। বাতাসের তাপমাত্রা দেওয়া থাকলে ভিটু বের করে নেবা, যে আমাদের v1/v2 ইজ ইকুয়াল টু রুট ওভার t1/t2। এটা কেন নির্ণয় করবা? নির্ণয় করবা এভাবে যে t1 t1 ইজ ইকুয়াল টু 273 কেলভিন তাপমাত্রা, বাতাসের শব্দের বেগ v1 ইজ ইকুয়াল টু 330 মিটার পার সেকেন্ড। সুতরাং t2 ইজ ইকুয়াল টু 230 এর সাথে 330 যোগ করবা, তাহলে হয় কত? 303 কেলভিন। এইতে বাতাস শব্দের বেগ v2 ইজ ইকুয়াল টু 1। এই জিনিসটা এই কনসেপ্ট থেকে এই সূত্র বসে আগে মানটা নির্ণয় করবা, v2 নির্ণয় করে নেবা, তাহলে ম্যাথটা করবা। আমরা কিন্তু এটা অনেক সময় ভুল করি, যে বাতাসের শব্দের বেগ বা বাতাসের তাপমাত্রা দেওয়া থাকলে আমরা কিন্তু এইভাবে কিন্তু না করেই আমরা ম্যাথগুলো করে দিই। এই টপিকটা যেন আমাদের ভুল না হয়, ঠিক আছে। এবার কি থাকতে পারে? কুয়া চিৎকার। আচ্ছা এই টাইপটা কিন্তু পরীক্ষা আসে, আমি দেখছিলাম 10 নম্বরে মেবি এটা আসছিল, যে কুয়ার ম্যাথ একটু খেয়াল করো। একটা কুয়া, হুম, এটা কুয়া। তো কুয়ায় পানিতে পানি আছে, এই ধরো পানি দ্বারা ফিল আপ করা আছে, পানি দ্বারা ফিল আপ করা আছে। এখন তোমাকে বলবে যে এই শব্দ করলে প্রতিদিন শোনা যাবে কিনা। তো তুমি যদি কুয়ার মুখে এসে তুমি যদি শব্দ করো, হ্যাঁ, তুমি এখানে এইখানে সাউন্ড করলা, তো এখানে তুমি দুটো জিনিস চিন্তা করবা। একটা হচ্ছে একটা শব্দ তুমি নির্ণয় করবে এভাবে, একটা শব্দ এই কুয়ার পানির উপরপৃষ্ঠ থেকে আসছে আর এখানে প্রয়োজনীয় হয়ে চলে গেছে। আরেকটা শব্দ কুয়ার গভীরতায় একেবারে তলায় পর্যন্ত যাই ফিরে আসে। সো তুমি এখান থেকে পানির যে গভীরতা থাকবে, কুয়ার গভীরতা, এখান থেকে দুইটা গভীরতা নির্ণয় করবা। একটা হচ্ছে পানির গভীরতা আর একটা হচ্ছে উপরের গভীরতা, যেটা বাতাস থেকে আসে, যেটা বাতাসে বাতাসে চলে গেছে। এই একটা নির্ণয় করবা একভাবে। আরেকটা প্রয়োজন নির্ণয় করবা কিভাবে, যে একটা পানি ভেদ করে ভিতরে দেয় চলে আসছে, ঠিক আছে, তো তো তার মানে এই পানির ভিতরে কতটুকু শব্দ প্রতিফলন হয়েছে এই নির্ণয় করবা। তাহলে তোমার এই কুয়ার ম্যাথ নিয়ে আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। পানির উপরিতলে একভাবে করবা, মানে দুইটা পার্টে করবা, এক প্রথম পার্ট হবে পানির উপরিতলে, দ্বিতীয় পার্ট হচ্ছে পানির ভিতরে, পানির গভীরতায়, ঠিক আছে। তো এইভাবে তুমি যদি করো তাহলে এই ম্যাথটা তোমার ডান হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের কি, আলোর প্রতিফলন। ভাইয়া একদম সহজ একটা অধ্যায়, আলোর প্রতিফলন। তোমাদের শর্ট সিলেবাসে তোমরা আছো, তোমরা আলহামদুলিল্লাহ বলো। প্রথমে আলোর প্রতিফলন হচ্ছে সবথেকে সহজ। প্রতিফলন নাই মানে বাচ্চা গেছো, ঠিক আছে। আলোর প্রতিফলন, প্রতিফলন, প্রতিফলন আছে তার মানে বাঁচতে গেছো, প্রতিফলন নাই, ওকে ফাইন। প্রতিফলন কেন আমি বলছি যে তুমি বাঁচতে গেছো, ঠিক আছে। প্রতিফলন দেখে তুমি কি করবে ভাইয়া? প্রথমে চিত্র, ভাইয়া 7টা চিত্র আছে আমাদের, 7টা চিত্র। এই 7টা চিত্র ভালো করে পড়বা। যারা তোমার টেবিলতে পড়ো নাই, যারা পড়ছো তারা অবশ্যই জানো, আমি শিখেছিলাম নাম্বারিং থেকে 1 2 3 4 5 6 7 দিয়ে নাম্বারিং দিয়ে শিখেছিলাম। তো তোমরা ওই টপিকটা এখানে খাটাবা, যে প্রতিফলনের 7টা চিত্র মনে একেবারে বুঝতে পারবে। ফোকাস দূরত্বের ভিতরে থাকলে কেমন হবে, বক্রতার ভেতরে রাখলে কেমন হবে, বক্রতার বাইরে রাখলে কেমন হবে। এই 7খান চিত্র একেবারে সুন্দর করে পড়ে দেবা। চিত্র পরীক্ষায় আসলেও আঁকবা, যদি বলে যে কোশ্চেনে চিত্র আঁকো তাহলেও আঁকবা, যদি না বলে তারপরেও আঁকবা, ঠিক আছে। চিত্রগুলো ভালো করে এঁকে দেবা। এরপর কি আছে আমাদের? এরপর আছে আমাদের কি বলো? সূত্র ঘনমূলের জন্য 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f।
এই সূত্র থেকে তোমাকে বলতে পারে যে বস্তু দৈর্ঘ্য নির্ণয় করো, প্রতিবিম্ব দৈর্ঘ্য নির্ণয় করো, অথবা প্রকাশ দৈর্ঘ্য নির্ণয় করো, এখান থেকে সূত্র নির্ণয় করবা। আর তারপর এখান থেকে বেশি পড়া নাই, নিরাপদ ড্রাইভিং, পাহাড়ি রাস্তার ভাগ, এগুলো একটু ভালো করে করবা রিডিং লেখার জন্য আর কি, প্যারাগ্রাফ লেখার জন্য, প্যারাগ্রাফের মতো আর কি। নিরাপদ ড্রাইভিং, ঠিক আছে, নিরাপদ ড্রাইভিং থেকে প্রশ্ন আসতে পারে। পাহাড়ি রাস্তার ভাগ, পাহাড়ি রাস্তার ভাগে কোন রকম ব্যবহার করা হয়, পাহাড়ি রাস্তার ভাগ, ঠিক আছে। আসতে পারে ঘর নম্বরের জন্য নিরাপদ ড্রাইভিং এর গুরুত্ব বিশ্লেষণ করো, ভাইরাস রাস্তা কি রকম ব্যবহার করা, উত্তোলন ব্যবহার করা হয়। তোমার একটা গাড়ি, হ্যাঁ একটা গাড়ি, গাড়ি দুটো ব্যবহার করা উত্তল লেন্স, মাঝখানে ব্যবহার করা সমান্তরাল দর্পণ। তো এইগুলো এগুলো ভালো করে করবা। উত্তর দর্পণে আমরা অনেক বড় জায়গাকে ছোট্ট জায়গা করে দেখতে পারি, এই জন্য গাড়ির সাইড ভিউ ধরে আমাদের অবশ্যই উত্তল লেন্স ব্যবহার করা হয়। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো ভালো করে একটু পড়বা। এর পাশে আমাদের রৈখিক বিবর্তন, ভাইয়া ঘর নম্বরের জন্য রৈখিক বিবর্তন আসতে পারে। এম ইজ ইকুয়াল টু এল বাই এল প্রাইম। এল কি? এল হচ্ছে ভাই আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, আর এল প্রাইম হচ্ছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ডিভাইড বাই প্রতিবিম্বের দৈর্ঘ্য। আরেকটা আসতে পারে এম ইজ ইকুয়াল টু মডুলাস অফ মাইনাস ভি বাই ইউ। ভাইয়া মডুলাস দিলে কি হয় তোমাদের বিস্তারিত আমি এত কিছু আজকে বলবো না, পরীক্ষার দিন আসলে জাস্ট এটা মনে রাখো। মডুলাস দিলে ভাইয়া ওই মানটা ঋণাত্মক মানটাকে ধনাত্মক, মডুলাস দেয়া মানে কোনো কোনো কিছুর মানটাকে আমি ধনাত্মক ভাবে প্রকাশ করলাম। ধরো লেখা আছে আমাদের -4 + 3 আছে মডুলাস। তো -4 + 3 মানটা কত আসে আমাদের? আসে কিন্তু -1। যেহেতু আমি মডুলাস দিয়েছি তার মানে মাইনাসটা থাকবে না, তার মানে এই ম্যাথের অ্যান্সার হবে শুধুমাত্র 1, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখো যে মডুলাস দেওয়া মানে হচ্ছে কি শুধুমাত্র অ্যান্সারটা আসবে আমাদের ধনাত্মক অ্যান্সার আসবে, ঋণাত্মক অ্যান্সার আসবে না। তার মানে যারা এই ম্যাথটা সম্পূর্ণ সূত্র জানে ম্যাথ করে আসবে, কিন্তু এই মডুলাস দেওয়ার পর তারা অ্যান্সারটা লিখে আসবে ঋণাত্মক, তাদের ম্যাথ কিন্তু কখনোই হবে না। এই জিনিসটা মনে রাখো যে আমাদের মডুলাস দেওয়া থাকলে মাইনাস চিহ্নটা অলরেডি উঠে যায়, ঠিক আছে। এরপরে আমাদের আছে একদম লাস্ট একটা অধ্যায়, সহজ একটা পানির মতো একটা অধ্যায়, স্থির তড়িৎ, ঠিক আছে। স্থির তড়িৎ থেকে তোমার কি কি পড়বা একটু বলে দিই আগে। ভ্যান্ডিগ্রাফ মেশিন, বজ্রপাত, এগুলো কিন্তু রিডিং করা, এগুলো থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আমি তোমাদের দেখাচ্ছি ম্যাথ টাইপ। স্থির তড়িৎ থেকে ভ্যান্ডিগ্রাফ মেশিন, ফটোগ্রাফ মেশিন, তারপরে জাহাজে রং করা, ঠিক আছে, জাহাজকে স্থির তড়িৎ ভাবে আকর্ষণ করার পরে স্প্রে রং করা। তারপর একটা আছে না যে বেল্টে বেল্টে যে স্প্রে রং করে ওইটা। আর কি পড়বা সেটা দেখা দিচ্ছি। আর স্থির তড়িৎ থেকে কি পড়া আছে, স্থির তড়িৎ। তারপর আছে একটা টপিক বলে দিই, সেটা হচ্ছে কি বসত বাড়িতে, হ্যাঁ বসত বাড়ির চালের মধ্যে কেন কেন খারাপ সূচ লাগানো হয়, এই সকল টপিক গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বজ্রপাত বিশেষ করে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়বা। ইলেকট্রোস্কোপ ভালো করে পড়বা। ইলেকট্রোস্কোপে ওই যে চার্জ আহিত করা, এই পাত ফাঁক হয়ে যায়, ইলেকট্রোস্কোপে আবার মিলে যায়, এই টপিকের উপর বেশি বেশি মোস্ট ফোকাস করো। আর স্থিতির ভিতরে কি কি আছে ভাইয়া, বল, বল এফ ইজিক্যাল টু কে কিউ1 কিউ2 ডিভাইড বাই আর স্কয়ার। ভাই গ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবে ভাইয়া, যে কোনো লেখার পরে আসবে, দেখে নিও কালকে পরীক্ষা পর রবিবার মিলিয়ে নিও ভাইয়া, এই পরীক্ষা পর আলোচনা মিলিয়ে নিও, এই আসবে, যে কোনো লেখার পরে আসবে। এদিকে কে কিউন কিউ আর স্কয়ার যে আসবে। এবার আসবে ভাইয়া প্রাবল্য, এখান থেকে গ নম্বরের জন্য প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, তড়িৎ সূত্র কি ই ইকুয়াল টু কে কিউ1 ডিভাইড বাই আর স্কয়ার। এই সূত্র দ্বারা ভাইয়া কোশ্চেন থাকবে। এখন ভাই প্রশ্ন হচ্ছে ভাইয়া কোন বিন্দুতে তড়িৎ প্রবাহ শূন্য হবে। যদি তোমাকে বলে তড়িৎ প্রবাহ শূন্য হবে, শূন্য, তাহলে তুমি লিখবা E1 + E2 = 0। যদি বলে ভাইয়া সরি, যদি তোমাকে বলে যে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য হবে 0, তাহলে তুমি এইভাবে লিখবা যে E1 - E2 = 0। তারপরে তুমি লিখবা E1 = E2। আর যদি বলে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে, সমান, শূন্য না বোঝে সমান, তাহলে তুমি একবার লিখে দেবা যে E1 = E2। বুঝছো? এইবার আমরা যদি শিখি আমাদের মূল কনসেপ্টটা, যে এইখানে একটা চার্জ দেওয়া আছে, এখানে চার্জ দেওয়া আছে। এখন বলবে যে ভাইয়া কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আচ্ছা মনে রাখো ভাইয়া, যেই বিন্দুতে চার্জের মান কম সেই দিকে হবে, যেই দিকে চার্জের মান কম তার বাইরে হবে। ধরো এখানে আমি মার্ক নিলাম +4 কুলম্ব, ঠিক আছে, আর এখানে আমি নিলাম -6 কুলম্ব। ভাই এখন বলো বড় কে আর ছোট কে? তুমি ভাই বলবা ভাইয়া 6 ছোট, 6 ছোট, কিন্তু তুমি সবচেয়ে বড় গাধা। আমি তোমাকে বললাম চার্জের মান, ভাই মান বলতে কি বোঝায়? মান বলতে ভাই মডুলাস, -6 মডুলাস করো হয় 6, +4 এর মডুলাস করো হয় কত, হয় 4। এখন দেখো তুমি সবথেকে ছোট কেটা, ছোট আছে কে, 4। তার মানে যে ছোট, যেই চার্জের মান ছোট সেই দিকে হবে আমাদের প্রাবল্য, ঠিক আছে, সেই দিকে হবে প্রাবল্য। তার মানে প্রাবল্য এই সব জায়গায় যে কোনো একটা বিন্দুতে হবে, ঠিক আছে। সো তুমি এই বিন্দুতে ধরবা, এই দূরত্ব ধরবা x, এই দূরত্বটাকে তুমি ধরবা x, আর এখানেও দূরত্ব দেওয়া থাকবে, এখানেও দেওয়া আছে 12 মিটার দূরত্ব দেওয়া থাকবে, ঠিক আছে। আর চার্জের মান যদি মাইক্রোমিটার দেওয়া থাকে, আসলে খেয়াল করো, ধর তোমার চার্জের মান দেওয়া আছে কিউ = 4 মাইক্রো কুলম্ব।
তুমি এখানে অবশ্যই ই করবা 4 × 10⁻6 দ্বারা গুণ করবা, তাহলে কি নম্বর চলে যাবে। এটা কিন্তু বাবা পরীক্ষা আসে। হ্যাঁ, আর যদি দেয়া থাকে, যদি ইলেকট্রন দেয়া থাকে যে দুটি চার্জ বা চার্জ দেওয়া নাই আছে, দুইটা ইলেকট্রন দেয়া আছে, তবে ইলেকট্রনের চার্জ কত, ওই চার্জটাই কিন্তু চার্জের মান। হ্যাঁ, আর দূরত্ব বের করে নেবা। আর যদি ভর লাগে, ভর, তো ইলেকট্রনের ভরই হচ্ছে ইলেকট্রনের ভর। ওকে, এসব কনসেপ্টে কোনো ভুল না হয়। তো এই ছিল আমাদের মোট 7টা অধ্যায়ের একেবারে কম্প্যাক্ট সাজেশন। ভাই আমি জাস্ট বলবো, তুমি এই সকল টপিক গুলো বেশি বেশি ফোকাস করো, এই সকল টপিক গুলো ভালো করে পড়ো, তাহলে ইনশাআল্লাহ আমরা একটা এ প্লাস নিশ্চিত করতে পারবো। তো ভিডিওটা কেমন হয়েছে এটা অবশ্যই বলবা, রিভিউ দেবা, এবং পরীক্ষা শেষে আইসা বলবা যে ভাইয়া ভিডিওটা কাজে লাগছে কিনা, এটা পরীক্ষা শেষ করে বাসায় এসে বলবা। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ, বেশি কথা বলবো না। পরীক্ষার আগের দিন রাত্রে তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক শুভকামনা রইলো। তোমরা ভালো একটা পরীক্ষা দাও, পরীক্ষার এক্সাম হলে প্রশ্ন দেখে তোমরা খুশি, আনন্দিত হও। পরীক্ষা থেকে বের হয়ে তোমাদের হাসি মুখী মুখগুলো দেখতে চাই, এবং তোমাদের সাথে দেখা হবে পরীক্ষা দিয়ে বের হলে পরে ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।